আমি ছাত্রদের কোনো ইউনিভার্সিটির ছেলে যারা অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে, যারা পড়াশোনা করে, যারা ছাত্র, তাদের পক্ষে কি তারা এই ধরনের কাজ করতে পারে বা তাদের সমস্ত যোগান দিলেও তারা করতে পারবে কিনা? কথাটির উত্তর হচ্ছে না, তাদের পক্ষে এটি সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো ঘটে গেছে এবং ঘটনাগুলো ঘটানোর জন্য কেউ না কেউ দায়ী, এবং এই কেউ না কেউ দায়ী তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। প্রথম দিকে যে প্রাণহানিগুলো হয়েছে তাদের জন্য ৬ জনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করব তারা একটা নিরপেক্ষ রিপোর্ট প্রদান করে জাতিকে আশ্বস্ত করবে। কিন্তু পরবর্তী হত্যাকাণ্ডের জন্য অবশ্যই উত্তপ্ত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও মরেছে এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকভাবেই মানুষজন মারা গেছে। ৩ জন পুলিশও মারা গেছে। তাদেরও আমরা মনে করি যে পুলিশ তাদের গুলি করে মারেনি। অহিংস রাজনীতি সহিংসতার দিকে গেল, সন্ত্রাসের দিকে গেল, এটা যে কেউ প্রশ্ন উঠাতেই পারে এবং এই প্রশ্ন উঠানোর ফলে যারা এর জন্য দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কখনোই আন্দোলন হতে পারে না, এটা কখনোই ছাত্রদের দ্বারা হতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রথমত আপনাকে ২-৩টি কথা বলি। আপনি অনেকগুলো গুজবের কথা বলেছেন যে একে গুম করা হয়েছে, ওকে গুম করা হয়েছে। কিন্তু আপনি দেখেন তাদেরকে কিন্তু বলা হয়েছে টিভির পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে যে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে গুমের প্রশ্নটি আসে না। দ্বিতীয়টি, অনেকেই মনে করেন এই আন্দোলনটি, অনেকেই বলার চেষ্টা করেন যে এই আন্দোলনটি সরকারের পক্ষ থেকে করে অন্যান্য ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানেও একটি কথা, যদি সেটাই হয়ে থাকে তাহলে বোকার মতো বিএনপি সহ সমস্ত বিরোধী দল কেন এই আন্দোলনকে একদম সমর্থন করলো? এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপির মহাসচিব থেকে শুরু করে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকল নেতাই প্রকাশ্যে সমর্থন দিয়েছে। তাহলে তারা এত বোকা কেন? এবং যারা এরকম অদ্ভুত ধরনের বোকা তারা কি বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারবে? এখন আসুন আপনি, যেমন আপনার এখানে একটা প্রশ্ন একটু আগে আমি দেখলাম যে পররাষ্ট্র সচিবরা সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়ায়। আমি বিমানের টিকিটের নিয়ে কোনো কথা বলছি না, সিন্ডিকেট নিয়েও কোনো কথা বলছি না, বিমানের টিকিটের দাম বেশি সেটাও স্বীকার করছি। কিন্তু একটা কথা বলি, বিমানের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র সচিবের কোনো সম্পর্ক নেই। এটি সম্পর্কিত বিমান মন্ত্রণালয়। সুতরাং এই ধরনের যে সমস্ত দর্শক আছেন তারা আসলে না বুঝেই প্রশ্ন করেন, না বুঝেই নিজেদের মতো করে বুঝে বলার চেষ্টা করেন। এবং আমরাও কেউ কেউ আছি সেইগুলোকে আবার উস্কে দেওয়ার চেষ্টা করেছি। যা হয়েছে কোটা আন্দোলনে, কোটা আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। বারবার আমি নিজে অনেকবার বলেছি এই আন্দোলনকে আমরা সমর্থন করি। বৈষম্য আমাদের দেশের জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন সেখানে ছিল না। সুতরাং কিছু কিছু ব্যাপারে ছিল, সেগুলোকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে অনগ্রসরদের, কিন্তু সেটার ব্যাপারে কোনো সমর্থন। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, অবশ্যই কিছু কিছু ভুল সবারই আছে। বিশেষ করে কোর্ট যদি দীর্ঘসূত্রিতা না করতো তাহলে হয়তো বা এই ধরনের সিদ্ধান্ত, কিংবা কোর্ট যদি ইন্টারফেয়ার না করতো, কিংবা প্রথমে যদি হাইকোর্ট যদি কোনো সিদ্ধান্ত না দিত, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় না। আর যখন পরিস্থিতি ছাত্ররা সৃষ্টি করেছে তখন, আচ্ছা আমরা যে ৩ জন এখানে আছি, অবশ্য সারোয়ার ভাই আর্মির লোক, উনি হয়তো জানতে পারেন, আমরা জানবো না। সেটি হচ্ছে যে একটি বাড়িতে, একটি ঘরে, একটি মেট্রো রেলে কিংবা একটি বিটিভিতে আগুন ধরাবেন। আমি জাস্ট একটা সাধারণ প্রশ্ন করব, এটা যদি আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমাদের পক্ষে কি সমস্ত কিছু করলেও এটাতে আগুন ধরানো সম্ভব? আধা ঘন্টার মধ্যে, ৪০ মিনিটের মধ্যে, ১ ঘন্টার মধ্যে? আমার মনে হয় প্রশ্নটির উত্তর হবে না, আমরা পারবো না। তাহলে আমি ছাত্রদের কোনো ইউনিভার্সিটির ছেলে যারা অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে, যারা পড়াশোনা করে, যারা ছাত্র, তাদের পক্ষে কি তারা এই ধরনের কাজ করতে পারে বা তাদের সমস্ত যোগান দিলেও তারা করতে পারবে কিনা? কথাটির উত্তর হচ্ছে না, তাদের পক্ষে এটি সম্ভব নয়। কিন্তু ঘটনাগুলো ঘটে গেছে এবং ঘটনাগুলো ঘটানোর জন্য কেউ না কেউ দায়ী, এবং এই কেউ না কেউ দায়ী তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এটা আইন শৃঙ্খলা বাহিনী, তবে ঢালাও ভাবে গ্রেপ্তার, ঢালাও ভাবে ধরে আনা, ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা, এটাও যেমন অনুচিত। এবং এগুলো আইনগত বিষয়, এগুলো আন্দোলন না। আন্দোলন গণতান্ত্রিক দেশে হবে, এবং যে আন্দোলন গণতান্ত্রিক পরিবেশে হবে সেই আন্দোলনকে অবশ্যই আন্দোলনের যৌক্তিকতা বুঝে
যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয় তারা মেনে নিবেন কি নিবেন না সেটা তাদের দায়িত্ব। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, যৌক্তিক আন্দোলন স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের সময় প্রত্যেকটি বার মানা হয়েছে। আপনি দেখেন কোটা বিরোধী আন্দোলন ছিল 18-র, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন ছিল, বর্তমানে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই ছাত্রদের দাবিকে ভর করে যারা সরকার পরিবর্তনের চেষ্টা করেছে কিংবা সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে, কিংবা আমি কাউকে কাউকে বলতে শুনছিলাম রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে এসেছি, এইরকম হটকায়িতের জন্যই আসলে প্রাণহানির সংখ্যা হয়তো, হ্যাঁ অবশ্যই প্রথম দিকে যে প্রাণহানিগুলো হয়েছে তাদের জন্য 6 জনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করব তারা একটা নিরপেক্ষ রিপোর্ট প্রদান করে জাতিকে আশ্বস্ত করবে। কিন্তু পরবর্তী হত্যাকাণ্ডের জন্য অবশ্যই উত্তপ্ত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও মরেছে, এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকভাবেই মানুষজন মারা গেছে, 3 জন পুলিশও মারা গেছে। তাদেরও আমরা মনে করি যে পুলিশ তাদের গুলি করে মারেনি। সুতরাং একটা সুযোগ সন্ধানী গোষ্ঠী তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এই ছাত্র আন্দোলনের কাঁধে ভর করে। এইটা হওয়ার কারণেই ছাত্র আন্দোলন যদিও রেজাল্টের দিয়ে সফলতা অর্জন করেছে, কিন্তু প্রতিবারই কিন্তু মুখ থুবড়ে পড়ছে। আপনাকে খেয়াল করে দেখতে হবে, যখনই কোনো রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে যাচ্ছে, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাচ্ছে, তখনই যে মূল আন্দোলন থেকে আসলে সরে যাচ্ছে। ছাত্ররা নিজেরাই বলেছে তারা সরকার পরিবর্তন কিংবা সরকার উৎখাতের জন্য কাজ করছে না, তাদের ন্যায্য দাবির জন্য তারা করছে, এবং সেই ন্যায্য দাবির প্রতি আমাদের সকলের, সরকার সকলের সমর্থন রয়েছে। কিন্তু সেই ন্যায্য দাবির সমর্থন থাকা সত্ত্বেও এবং তারা বিশৃঙ্খলা, আপনি দেখেন প্রাথমিকভাবে যে আন্দোলনগুলো হয়েছে পুলিশ বাহিনীর মধ্যে দিয়ে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে, ব্যারিকেড সরিয়ে তারা কিন্তু চলে গেছে, কারো উপর কোনো আঘাত করা হয় নাই। আপনি দেখবেন বিভিন্ন সাজু অজানের উপরে তারা উঠে দাঁড়িয়ে পতাকা নাড়িয়েছে, দেখা গেছে অজ্ঞাতনামা মামলা হয়েছে, কিন্তু কাউকে কিন্তু গ্রেফতার করা হয়নি। কিন্তু হঠাৎ করেই এই অগ্নি সন্ত্রাস, বিশেষ করে বড় বড় সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনায় যে আঘাতগুলো করা হলো, এগুলো নিয়ে একজন সাধারণ মানুষ চিন্তা করতেই পারে যে কেন একটি অহিংস রাজনীতি সহিংসতার দিকে গেল, সন্ত্রাসের দিকে গেল। এটা যে কেউ প্রশ্ন উঠাতেই পারে, এবং এই প্রশ্ন উঠানোর ফলে যারা এর জন্য দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কখনোই আন্দোলন হতে পারে না, এটা কখনোই ছাত্রদের দ্বারা হতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে আমি গুমের কথা বলেছি, আমি আসলে গুমের কথা বলিনি, আজকে বলি নাই। গুমের কথা অবশ্যই আমরা বলেছি, আলোচনাও করেছি আগের কোনো অনুষ্ঠানে। আজকে বলেছি যে আজকে বলেছেন ডিবি তুলে নিয়ে গেছে, ডিবি তুলে নিয়ে গেছে। আপনি বলেছেন যে গুজব আছে, আপনি এর সাথে কথা বলেছেন যে গুজব আছে যে তাদেরকে গুম করা হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে একজন যুক্ত হয়ে আমাদেরকে বলেছিলেন যে তাদের অনেকে সমন্বয়কদের 54 জন সমন্বয়কের মধ্যে 3 জনকে আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, সেটি হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি সেটি আমার নিজের পক্ষ থেকে বলছি, বা সারার ভাই বলছেন বা আরেকজন বলছেন, তাদের কথাগুলো কোট করবেন না, কারণ তারা যে কি বলছে সেটা কি তারা সত্য বলছে না তারা পরিস্থিতিকে বিভ্রান্ত করার জন্য বলছে, তা কিন্তু আসলে বুঝতে পারি না আমরা। সুতরাং তাদের কথাটা সত্য নাও হতে পারে, তারা কোনো মোটিভেটেড হয়ে কোনো কাউকে বিপদে ফেলার জন্য কথাগুলো বলতে পারে, পরবর্তী এই কথাগুলো সকলের জন্য কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আবার এমনও হতে পারে তাদের নাম করে আন্দোলনকারী বলে অনেকে বলতে পারে, এগুলো আসলে অনেক কিছুই হতে পারে, যেহেতু আমি সেটাই বলতে চাচ্ছি, নেই আমাদের কাছে, সেটা অবশ্যই স্বীকার করব যে ডকুমেন্ট যেহেতু নেই আমরা এটা। আর যেটা টেলিভিশন ভবন বা মেট্রো রেলের কথা যেটা বলা হয়েছিল, মানে ঘটনাটা এরকম ছিল, অনেকে এটা বর্ণনা করেছেন সেখানকার, যে তারা মানে তাদেরকে ছাত্রলীগ ধাওয়া করছিল, সাথে পুলিশ ছিল, তারপরে ওরাও ধাওয়া করেছে, মানে 3 পক্ষই সেখানে গিয়েছে, ওই 3 পক্ষের মারামারিতে এই পরিস্থিতি হয়েছে, মানে মুহূর্তের মধ্যে। এইভাবে এই ঘটনাটা আমি যতটুকু জানি। আপনি কি বিশ্বাস করেন যে মুহূর্তের মধ্যে, হ্যাঁ আমার হাতে লাঠি থাকলে, আমার হাতে রড থাকলে
আমি হয়তো একটা গ্লাস ভেঙে দিতে পারি, কিন্তু আমি আগুন ধরাবো কিভাবে? আমি আগুন না হয় ছোটখাটো আগুন ধরাতেও পারি কয়েকটা কাগজ জোগাড় করে নিয়ে, কিন্তু ধ্বংস করে দেওয়ার মতো আগুন কিভাবে ধরাবো এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? মানে আমি কিন্তু শিক্ষার্থীরা আমি কিন্তু এ ব্যাপারে আমি কিন্তু যথেষ্ট যে ট্রেনিং ছাড়া আপনি যে অবস্থাটা হয়েছে এবং যে পরিমাণ ধোঁয়া আপনি দেখেছেন, আমরা দূর থেকে দেখেছি টেলিভিশনে, যে পরিমাণ গাড়ি পোড়ানো হয়েছে, আপনি বলেন যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, মারামারি হচ্ছে। স্বীকার করি ছাত্রলীগ পুলিশ আছে, অস্বীকার করার কোনো কারণ নাই, এটা মিথ্যা কথা না। কিন্তু এবং ছাত্রলীগের ভূমিকা যে ছাত্রলীগ যে খুব সম্মানিত হয়েছে, প্রশংসিত হয়েছে এই কোটা বৈষম্য আন্দোলনে, সেটাও না, সেটাও স্বীকার করি। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিবে, এইটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই কোমলমতি ছাত্রছাত্রীদের পক্ষে যারা আন্দোলন করছে, কিভাবে সম্ভব? আপনারা আচ্ছা, একটু চিন্তা সেটা করে না দেখবেন হয় না? বুঝলাম যে সেটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই তৃতীয় পক্ষ এখানে কাজ করেছে, বা কোন পক্ষ কাজ করেছে আমরা আদৌ জানি না। বিভিন্ন ধরনের বক্তব্য শোনা যায় বিভিন্ন। কিন্তু এই যে মানুষগুলোকে হত্যা করলো সেটার দৃশ্যও নিশ্চয়ই আপনি দেখেছেন। ঢাকা শহরে কিভাবে লাশ হলো, 42 লাশ হলো, যেগুলোর মানে তথ্য প্রমাণও নাই মানে হসপিটালগুলোতে, এমন অনেক লাশ আছে। পুলিশের লাশ ফেলে আছে দিয়েছে, এরকমও দৃশ্য আমরা দেখেছি। তো সেই না, লাশগুলো এখন ঘরে, ঘরে হত্যা আমি হয়েছে। লাশের বেওয়ারিশ লাশের সংখ্যা সম্ভবত ৭ জন আজকে পত্রিকায় দেখছিলাম। ২১ আর জন আমি গতকালকের ১ম আলোতে মানে গতকালকের ১ম আলোতে এসেছে যে ২১ জন, এবং আজকে মানে এটা সংখ্যা বাড়ছে আস্তে, আস্তে করে। হ্যাঁ, বেওয়ারিশ আসলে আ বেওয়ারিশ হচ্ছে যে লাশটির খবর কোনো আত্মীয়স্বজন এখনো নিতে আসেনি বা দাবি করেনি আমাদের আত্মীয়স্বজন। বেওয়ারিশ হোক আর ওয়ারিশ হোক, আমার কাছে যেকোনো লাশই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যেকোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার, দোষীদের আইনের আওতায় আনা দরকার। এবং সুতরাং আবু যারা সাইদ এই কাজটি করেছে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনার জন্য, আমি তো বারবার বলছি, তাতে তো কোনো বেওয়ারিশ আত্মীয়-স্বজন থাকুক না থাকুক, কেউ খোঁজ দিতে আসুক না আসুক, কিছু আসে যায় না। কিচ্ছু আসে যায় না। প্রত্যেকটি মানুষের জীবন মহামূল্যবান। একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। এবং অপঘাতে যদি মরতে হয় এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। এবং আবু সাইদের মৃত্যুটা নিশ্চয়ই আপনি দেখেছেন যে কিভাবে হয়েছে। মানে দৃশ্যটা আমরা অনেকেই দেখেছি মিডিয়াতে, যে কিভাবে একজন হ্যাঁ, পুলিশ গুলি করে আমরা এসে দেখেছি দাঁড়িয়েছিল। এবং আমরা কিন্তু জানি যে এজাহারের মধ্যে কি এসেছে? একজন এজাহারের মধ্যে বিচারপতি এসেছে আন্দোলনকারীদের গুলিতে, আমাদের কাছে এজাহারটা আছেও, যে আন্দোলনকারীদের গুলিতে আবু সাইদ মারা গিয়েছে। এখন কেউ যদি তার আ যে দোষী সে দোষ স্বীকার করতে চাইবে না, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আপনারা দেখেন তার জন্য কিন্তু আবু সাঈদ সহ ৬ জনের জন্য একজন বিচারপতিকে দিয়ে আ দিলুরুজ্জামান বিচারপতি দিলুরুজ্জামানকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে। কারণ কোর্টের কোর্ট না, থানার থেকে যে এফআইআর করা হয় বা যে রিপোর্ট গুলো দেওয়া হয় বা কেস ফাইল করা হয়, তাতে ভুল তথ্য, বায়াস তথ্য থাকতেই পারে। কিন্তু তদন্তের মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। এবং আমরা মনে করি যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি একজন বিচারপতি। তিনি তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সঠিক রিপোর্টটি প্রদান করবেন। এটুকু আমরা আশা করতে পারি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আ অবশ্যই এই ধরনের যদি রিপোর্ট আপনার হাতে থেকে থাকে তাহলে ভালো। মানে তাহলে এজাহার এগুলো যারা মামলার যারা এজাহারটা আমার করেছে হাতে আছে। তাদেরকেও হয়তো আইনের আওতায় আসতে হবে।